বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন চৌধুরী। প্রভাষক পদার্থবিজ্ঞান, মাদার টেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ। আজকের পাঠ পরিচিতি: পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, নবম অধ্যায়, পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। আজকের পাঠের আলোচ্য বিষয়: বোর মডেল ব্যবহার করে কিভাবে হাইড্রোজেন পরমাণুর শক্তি নির্ণয় করা হয়, কক্ষপথের শক্তি নির্ণয় করা হয়, অর্থাৎ কক্ষপথের শক্তির রাশিমালা নির্ণয়, এবং হাইড্রোজেন পরমাণু হতে বিকীর্ণ শক্তির বা নির্গত ফোটনের কম্পাঙ্ক নির্ণয় করব। প্রথমেই পূর্বের ক্লাসে আমি তোমাদেরকে বোরের মডেলের সাহায্যে কিভাবে হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করা যায় সেটা আমি পড়িয়েছি। আজকে আমি তোমাদেরকে বোরের মডেল ব্যবহার করে কিভাবে হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের শক্তি নির্ণয় করা যায় সে বিষয়ে আলোকপাত করব। প্রথমেই তাহলে শক্তি নির্ণয়। আচ্ছা, আমরা শক্তি নির্ণয় করব। আমরা যদি এখানে একটা নিউক্লিয়ার চিন্তা করি, তাহলে একটা কক্ষপথে যদি একটা ইলেকট্রন চিন্তা করি, তাহলে এই কক্ষপথে যখন কক্ষপথে ইলেকট্রনটা থাকে তখন ইলেকট্রনের দুইটা শক্তি থাকে। একটা হলো তার গতিশক্তি, অর্থাৎ ইলেকট্রন কক্ষপথে ঘোরার জন্য যে শক্তি সেটা হলো তার গতিশক্তি, এবং সে এখানে নিউক্লিয়াসের অবস্থানের কারণে একটু দূরে অবস্থান করে। এই দূরত্বে অবস্থান করার কারণে তার ভিতরে যে শক্তি থাকে সেটা হলো তার বিভব শক্তি। অর্থাৎ যখন একটা ইলেকট্রন কক্ষপথে থাকে তখন তার মোট শক্তি হবে তার গতিশক্তি প্লাস আর বিভব শক্তির যোগফলের সমান, অর্থাৎ গতিশক্তি প্লাস বিভব শক্তি। এনতম কক্ষপথে মোট শক্তি, এনতম কক্ষপথে ইলেকট্রনের গতিশক্তি এবং এনতম কক্ষপথে ইলেকট্রনের বিভব শক্তির যোগফল। আমরা গতিশক্তির ফর্মুলা অনুযায়ী জানি যে গতিশক্তি কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। যেহেতু আমরা এনতম কক্ষপথে গতিশক্তি হিসাব করতেছি বা মোট শক্তি হিসাব করতেছি, তাহলে আমরা এনতম কক্ষপথে গতিশক্তির জন্য পাবো হাফ এম তো ইলেকট্রনের ভর, যে কোনো কক্ষপথের জন্য এটা একই থাকবে। ভিএন হলো এনতম কক্ষপথে ইলেকট্রনের ব্যাগ। আমি তোমাদের পূর্বের ক্লাসে এনতম কক্ষপথে ইলেকট্রনের ব্যাগ নির্ণয়ের রাশিমালা ভিএন বের করেছিলাম। সেখানে আমি সমীকরণ বের করেছিলাম। সেই সমীকরণ অনুযায়ী ভিএন স্কোয়ার, অর্থাৎ এনতম কক্ষপথের বেগের বর্গের মানকে আমি ওখান থেকে যদি এখানে বসিয়ে দেই, তাহলে আমি এই সমীকরণটা পাবো। অর্থাৎ এনতম কক্ষপথে ইলেকট্রনের ব্যাগ, তাহলে এম, এটা হলো এনতম কক্ষপথে ইলেকট্রনের বেগের বর্গ। এখানে যদি এম কেটে দিই আমি, তাহলে থাকবে 1/2 ইন্টু 1/4 পাই এপসিলন নট স্কোয়ার বাই এম আর এন। এটা হলো এনতম কক্ষপথে ইলেকট্রনের গতিশক্তি। এখন আমরা ইলেকট্রনের বিভব শক্তি হিসাব করব এনতম কক্ষপথে। এখন নিউক্লিয়াসের প্রোটনের আধানের জন্য, নিউক্লিয়াস কীতে গঠিত? প্রোটন থাকে নিউক্লিয়াসে। এই নিউক্লিয়াসে যে ধনাত্মক চার্জ বা প্রোটন আছে তার জন্য আমরা, অর্থাৎ ই আধানের জন্য ইলেকট্রনের অবস্থানে তড়িৎ বিভব, অর্থাৎ কক্ষপথে যে ইলেকট্রনটা থাকে সেই অবস্থানে আমরা তড়িৎ বিভব হিসাব করব। আমরা বিভব শক্তির ফর্মুলা অনুযায়ী জানি যে কোনো একটা চার্জ থেকে যদি কিছু দূরে আমরা বিভব হিসাব করি, তড়িৎ বিভব, তাহলে বলি যে ওখানে আমরা যে জায়গায় বিভবটা নির্ণয় করি সেখানে একক ধনাত্মক চার্জ বিবেচনা করি, এবং তখন আমরা লিখি বিভবের সূত্র অনুযায়ী ভি ইকুয়াল 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর। অর্থাৎ যে চার্জের জন্য এখানে যে তড়িৎ ক্ষেত্রটা তৈরি হয় তার জন্য বিভব, অর্থাৎ একক, আর যে জায়গায় বিভবটা নির্ণয় করি সেখানে একক চার্জ বিবেচনা করি। তো এখানে আমরা যে নিউক্লিয়াস চিন্তা করছি, নিউক্লিয়াসের আধানকে আমরা ই দিয়ে প্রকাশ করেছি, এবং নিউক্লিয়াস থেকে আর এন দূরত্বে আমরা বিভব নির্ণয় করেছি, সেখানে একক ধনাত্মক চার্জ, ইলেকট্রনের অবস্থানে একক ধনাত্মক চার্জ বিবেচনা করেছি। সে অনুযায়ী আমরা বিভবের ফর্মুলা বসিয়ে ভি ইকুয়াল 1/4 পাই এপসিলন নট ই বাই আর এন, এটা হলো কি নিউক্লিয়াসের চার্জ, প্রোটনের চার্জ।
সুতরাং ই কিন্তু এখানে ইলেকট্রনের চার্জ না। সুতরাং নিউক্লিয়াস থেকে Rn দূরত্বে অবস্থিত ইলেকট্রনের বিভব শক্তি, তাহলে আমরা বিভব শক্তির ফর্মুলা অনুযায়ী জানি যে কোনো জায়গায় বিভব শক্তি কতটুকু হবে। বিভব শক্তি হবে ওই জায়গার বিভব ইন্টু ওই জায়গায় চার্জ, ওই জায়গায় বিভব ইন্টু ওই জায়গার মোট চার্জ। অর্থাৎ ওই জায়গার মোট চার্জকে ওই জায়গার বিভব দিয়ে গুণ করলে, সাপোজ আমি যদি কোনো একটা পয়েন্টে বলি যে কোনো একটা পয়েন্টের বিভব হলো 10 কুলম্ব, তাহলে এতে আমরা বুঝাই যে ওখানে একটা একক ধনাত্মক চার্জ রাখছি, তার জন্য অসীম দূরত্ব থেকে ওই চার্জটাকে এখানে আনতে 10 কুলম্ব কাজ সম্পন্ন হয়েছে। বাট ওখানে আমি যদি 10 কুলম্ব মানে 10 কুলম্ব এক কুলম্ব চার্জ না থাকে, সেখানে যদি 10 কুলম্ব চার্জ থাকে, তাহলে কিন্তু সেখানে টোটাল যে কাজটা সেটা হবে 100 জুল কাজ সম্পন্ন হবে। অর্থাৎ একটা একক কুলম্ব চার্জ রাখলে যদি এখানে 10 বিভব হয়, তড়িৎ বিভব 10 ভোল্ট হয়, তাহলে এখানে যদি 10 কুলম্ব চার্জ থাকে, তাহলে ওই জায়গায় তড়িৎ শক্তি বা তড়িৎ বিভব শক্তি হবে 100 জুল। অর্থাৎ ওই জায়গার বিভবকে ওই জায়গার চার্জ দিয়ে গুণ করলে ওই জায়গার বিভব শক্তি, তড়িৎ বিভব শক্তি পাওয়া যায়। আমরা সেজন্য ইপি ইকুয়াল টু ইলেকট্রনের আধান ইন্টু বিভব, ঋণাত্মক, যেহেতু বিভব সবসময় ঋণাত্মক হয়। এখন ইপি ইকুয়াল টু আমরা 1/4πε0 ই স্কোয়ার বাই Rn, অর্থাৎ ভির মান এখান থেকে যদি আমরা বসিয়ে দেই, ভির মান 1/4πε0 ই বাই Rn, এই মানটা এখানে আমরা বসিয়ে দিলে গুণ করলে ই দিয়ে গুণ হয়ে যাবে, ই স্কোয়ার বাই Rn হয়ে যাবে। সুতরাং nতম কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তিটা আমরা পাচ্ছি ইকে প্লাস ইপি, ইকে প্লাস ইপি, অর্থাৎ nতম কক্ষপথে গতিশক্তি প্লাস বিভব শক্তি। আমরা nতম কক্ষপথে গতিশক্তি বের করে নিয়েছি এখানে সমীকরণ অনুযায়ী এটা, এবং বিভব শক্তি বের করে নিয়েছি আমরা এটা, এই দুটাকে যোগ করে দিয়েছি। এখানে যেহেতু বিভবের আগে মাইনাস আছে, মাইনাস অবশ্যই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে। এখন যদি এটিকে আমি ক্যালকুলেশন করি, এখানে আমার কমন যাবে হলো 1/4πε0 ই স্কোয়ার বাই Rn। যদি আমি কমন বিবেচনা করি, তাহলে এখানে হাফ মাইনাস 1 থাকবে। আমি যদি এখানে কমন নিই, তাহলে হাফ মাইনাস 1 মান হলো মাইনাস হাফ। সেই মাইনাস হাফের সাথে কমন অংশটা গুণ করে দিলে, তাহলে আমি এই ইকুয়েশনটা পাচ্ছি মাইনাস হাফ ইন্টু 1/4πε0 ই স্কোয়ার বাই Rn। তাহলে আমরা nতম কক্ষপথে যে মোট শক্তিটা, সেই মোট শক্তির ইকুয়েশনটা পেয়ে গেলাম, nতম কক্ষপথে মোট শক্তি সূত্র। অর্থাৎ আমরা এই সমীকরণে যদি আমরা nতম কক্ষপথের ব্যাসার্ধ জানতাম, nতম কক্ষপথের ব্যাসার্ধ জানতাম, তাহলে nতম কক্ষপথের শক্তিটা আমরা বের করতে পারতাম। তো nতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের যে সূত্রটা Rn এর মান আমরা ফর্মুলা আমরা পেয়ে গেছি। সেই Rn এর সূত্রটা ছিল Rn ইকুয়াল টু এই মানে ছিল আমাদের n স্কোয়ার a স্কোয়ার এপসিলন নট ডিভাইডেড বাই পাই m ই স্কোয়ার। সেই মানটা Rn এর মানটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। তাহলে যেহেতু এটা নিচের অংশ ছিল পাই m ই স্কোয়ার, এটা উপরে চলে গেছে ভাগ হওয়ার কারণে, এবং উপরে ই স্কোয়ারের সাথে পাই m ই স্কোয়ার, নিচে থাকবে n স্কোয়ার a স্কোয়ার এপসিলন নট। Rn এর অংশটুকু বসিয়ে দিয়েছি। তা Rnকে বসিয়ে আমরা এই অংশটুকু পাচ্ছি, আর এখানে ই স্কোয়ার আগের অংশটুকু ছিল। এটাকে আমরা ক্যালকুলেশন করে, এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 2 দিয়ে 4 8 গুণ হয়ে যাবে, আর উপরে থাকবে হলো ই টু দি পাওয়ার 4 ই স্কোয়ার গুণ করলে ই টু দি পাওয়ার 4, তাহলে পাই কেটে গেছে, পাই কেটে গেছে। তাহলে এখানে থাকতেছে 8 n স্কোয়ার a স্কোয়ার এপসিলন নট স্কোয়ার, উপরে থাকবে m ই টু দি পাওয়ার 4। অর্থাৎ এটা হলো nতম কক্ষপথের শক্তি নির্ণয়ের সূত্র। তাহলে nতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র ছিল তোমাদের n স্কোয়ার a স্কোয়ার এপসিলন নট ডিভাইডেড বাই পাই m ই স্কোয়ার, আর nতম কক্ষপথের শক্তি নির্ণয়ের সূত্র হলো মাইনাস m ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 n স্কোয়ার a স্কোয়ার এপসিলন নট স্কোয়ার। তোমাদের এগুলি ম্যাথ করার জন্য এই সমীকরণগুলো মনে রাখতে হবে, ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র, শক্তি নির্ণয়ের সূত্রগুলো। এখন আমরা দেখতেছি যে যখন কক্ষপথে ইলেকট্রনগুলো থাকে, তার মোট শক্তি সবসময় কী হয়, ঋণাত্মক হয়। মোট শক্তি সবসময় ঋণাত্মক হয় শক্তি। তাহলে যখন কক্ষপথে ইলেকট্রনগুলো থাকে, তখন তার শক্তি সবসময় ঋণাত্মক। আচ্ছা, এই সমীকরণ অনুযায়ী আমরা পাচ্ছি এন এর মান যদি আমরা 1 2 3 ইত্যাদি বসাই, তাহলে এই সমীকরণ অনুযায়ী আমরা
প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ ইত্যাদি কক্ষপথে আমরা ইলেকট্রনের শক্তি নির্ণয় করতে পারবো, ইলেকট্রনের শক্তি নির্ণয় করতে পারবো। এখন আমি এই ইলেকট্রনের শক্তি নির্ণয় করার জন্য n=1 বসিয়ে আমি এই শক্তিটা বের করেছি আগে। দেখো তোমরা, আমি n সমান যদি 1 বসাই তাহলে প্রথম কক্ষপথের যে শক্তিটা সেটা আমি পাবো E1, তাই m(e⁴) m এর মান বসিয়েছি কারণ ইলেকট্রনের ভর 9.1 × 10⁻31 কেজি, আর চার্জ, ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻19 কুলম। m(e⁴) ছিল ইকুয়েশনে, তাহলে এখানে পাওয়ার 4, 8, এখানে n এর মান 1 হওয়ার কারণে এখানে 1² মানে 1, এখানে আর বসানো হয়নি। h² ছিল, h এর মান হলো প্লাঙ্কের ধ্রুবক 6.63 × 10⁻34 স্কোয়ার, কিন্তু এটা ছিল ε0 ভেদনযোগ্যতা, এটার মান ছিল 8.85 × 10⁻12 এর উপরে স্কোয়ার। তাহলে আমরা শক্তির ইকুয়েশনে যদি এটা বসাই তাহলে আমরা প্রথম কক্ষপথে যে শক্তি সেটা পেয়ে গেলাম জুলে। এটাকে যদি আমি ইলেকট্রন ভোল্টে নিয়ে যাই, কারণ 1 ইলেকট্রন ভোল্ট = আমরা জানি 1.6 × 10⁻19 জুল, অর্থাৎ এত জুল সমান 1 ইলেকট্রন ভোল্ট। সুতরাং এত জুল সমান কত হবে? সুতরাং এত জুল সমান হবে 1 জুল। তাহলে আমাদের এতকে এত দিয়ে ভাগ করলে এটি ইলেকট্রন ভোল্টে চলে যাবে, অর্থাৎ ইলেকট্রন ভোল্টে আমরা জুলকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করব, অর্থাৎ 2.17 × 10⁻18 জুলকে যদি আমরা 1.6 × 10⁻19 জুল দ্বারা ভাগ করি তাহলে যে শক্তিটা পাবো সেটা আমরা ইলেকট্রন ভোল্টে পাবো। এটা পেলাম আমরা হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের শক্তি, এটিকে ভূমি অবস্থার শক্তিও বলা হয়। এটা হলো হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের শক্তি, যেটাকে ভূমি অবস্থায় শক্তি বলা হয়। প্রথম কক্ষপথের শক্তি বা ভূমি অবস্থার শক্তি হলো -13.6 ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ ইলেকট্রন যদি প্রথম কক্ষপথে থাকতে চায় তাকে ঋণাত্মক শক্তি, অর্থাৎ আকর্ষণ, নিউক্লিয়াস যেহেতু ইলেকট্রনকে আকর্ষণ করে আনে এবং এই আকর্ষণ শক্তির কারণে তাকে -13.6 ইলেকট্রন ভোল্ট শক্তি নিয়ে থাকতে হবে, অর্থাৎ সে নিউক্লিয়াস থেকে শক্তি ধার করে তাকে কক্ষপথে অবস্থান করতে হয়। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা প্রথম কক্ষপথের শক্তির সাহায্যে n-তম কক্ষপথের শক্তি এবং অন্যান্য শক্তিকেও প্রকাশ করতে পারি, সেটা একটি দেখব। অর্থাৎ n-তম কক্ষপথে যদি হয় তাহলে আমরা E1 হলো প্রথম কক্ষপথের শক্তি। এখন প্রথম কক্ষপথের শক্তি আমরা এখানে যদি n এর মান 1 বসাই তাহলে এটা প্রথম কক্ষপথের শক্তির সমীকরণ পাই m(e⁴) / 8a² ε0², এইটুকু অংশ। বাট এটার পরিবর্তন, বাট বাকিগুলা অপরিবর্তনশীল রাশি, কারণ এগুলি কনস্ট্যান্ট। n এর মান বিভিন্ন কক্ষপথের জন্য বিভিন্ন হয়। তা আমি n-তম কক্ষপথের জন্য লিখব শক্তি আমরা লিখতে পারি E1, অর্থাৎ এই অংশটাকে যে কোনো কক্ষপথের শক্তি বর্গ দ্বারা ভাগ করলে অন্য কক্ষপথের শক্তি পাওয়া যাবে, অর্থাৎ n-তম কক্ষপথের শক্তি। সাপোজ আমি যদি বলি যে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনটার শক্তি কত হবে, অর্থাৎ এইটুকু অংশ প্রথম কক্ষপথের জন্য যা এটাই বসবে। তারপরে এটাকে আমরা যদি n এর মান 2 বসাই তাহলে 2 এর উপরে বর্গ 4, অর্থাৎ প্রথম কক্ষপথের শক্তিকে আমরা যদি 4 দ্বারা ভাগ করি তাহলে দ্বিতীয় কক্ষপথের শক্তি পাওয়া যাবে। অথবা n=2 এখানে বসালেও তোমরা দ্বিতীয় কক্ষপথের শক্তি পাবা, অথবা আমরা দ্বিতীয় কক্ষপথের শক্তি বের করার জন্য যদি প্রথম কক্ষপথের শক্তিকে 4 দ্বারা ভাগ করি তাহলে দ্বিতীয় কক্ষপথের শক্তি বের করতে পারি, অর্থাৎ দ্বিতীয় কক্ষপথের যে শক্তিটা থাকবে সেটা প্রথম কক্ষপথের শক্তির 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ, এর মানে শক্তি কিন্তু কমে যাচ্ছে না, দ্বিতীয় কক্ষপথে কিন্তু ইলেকট্রনের শক্তি কম না, ধনাত্মকতা বিবেচনায় কিন্তু প্রথম কক্ষপথের চেয়ে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের শক্তি কিন্তু বেশি, অর্থাৎ তার তড়িৎ ঋণাত্মকতা, অর্থাৎ নিউক্লিয়াস থেকে শক্তি ধার নেওয়ার প্রবণতা আস্তে আস্তে কমে থাকবে এবং তার শক্তি সে অসীম শক্তি স্তরের দিকে ধাবিত হতে থাকবে এবং তার সর্বোচ্চ শক্তির মান হবে 0, অর্থাৎ যখন সে শক্তি স্তর অসীমে চলে যাবে তখন তার শক্তি হবে 0, অর্থাৎ ইলেকট্রনের সর্বোচ্চ শক্তি কিন্তু 0, অর্থাৎ সে সবসময় ঋণাত্মক অবস্থায় থাকে। এখন যদি কোনো কারণে সে যদি কোনো ঋণ না করে থাকে তাহলে সেটাকে আমরা বাস্তব জীবনে সেটাকে আমরা বলবো যে সে সুখী বা সে ঋণগ্রস্ত না, এটাই তার জন্য অনেক কিছু। অর্থাৎ ইলেকট্রন সবসময় পরমাণুতে ঋণগ্রস্ত অবস্থায় থাকে। এখন যখন তার কোনো ঋণ থাকে না, অর্থাৎ অসীমে যখন চলে যায় তখন তার শক্তি 0, অর্থাৎ সে ঋণহীন,
তখন আমরা তাকে বলবো সবচেয়ে সম্পদশালী, অর্থাৎ তার শক্তি সবচেয়ে বেশি। এখন আমরা এরকমভাবে তৃতীয় কক্ষপথের শক্তিকে আমরা যদি এখানে বসাই, তাহলে 9 দিয়ে ভাগ করলে তাহলে প্রথম কক্ষপথের শক্তিকে 9 দিয়ে ভাগ করলে তৃতীয় কক্ষপথের শক্তি পাওয়া যাবে। অর্থাৎ প্রথম কক্ষপথের শক্তি 9 ভাগের 1 অংশ হবে তৃতীয় কক্ষপথের শক্তি। অর্থাৎ তৃতীয় কক্ষপথের শক্তি তার আরও তড়িৎ ধনাত্মকতা বেড়ে যাবে। তড়িৎ ধনাত্মকতা অর্থাৎ ধনাত্মকতা বেড়ে যাবে, তার মানে সে নিউক্লিয়াস থেকে আরও বেশি বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করবে এবং নিউক্লিয়াস থেকে সে আরও দূরে সরে যাবে। এভাবে আমরা কক্ষপথের এনতম কক্ষপথের শক্তিকে অর্থাৎ 1/n² অর্থাৎ এখানে যেহেতু 2 উপরে বর্গ, দ্বিতীয় কক্ষপথের জন্য 2 উপরে বর্গ দেয়, তৃতীয় কক্ষপথের জন্য 3 উপরে বর্গ দেয়, তাহলে এনতম কক্ষপথের জন্য n উপরে বর্গ ইন্টু প্রথম কক্ষপথের শক্তি। এইভাবে আমরা এনতম কক্ষপথের শক্তির ফর্মুলা লিখতে পারি। হ্যাঁ, এখানে দেখো, এখানে এই সমীকরণ থেকে দেখা যায় যে পরমাণুর মোট শক্তি সর্বদাই ঋণাত্মক। অর্থাৎ যদি ইলেকট্রন পরমাণুতে আবদ্ধ থাকে তাহলে সে সবসময় নিউক্লিয়াস থেকে শক্তি ধার করে সে সেখানে অবস্থান করে, অর্থাৎ তার শক্তি সবসময় ঋণাত্মক হয়। অর্থাৎ অসীমের দিকে ইলেকট্রন সরিয়ে নিতে হলে কাজ সম্পাদন করতে হয়। এখন যদি আমরা একে আরও দূরে অসীমের দিকে নিউক্লিয়াস থেকে আরও বিচ্ছিন্ন করতে চাই, তাহলে একে কাজ সম্পাদন করতে হবে। অসীমের শক্তির পরিমাণ হয় 0, আমি বললাম, অর্থাৎ সেটা হলো তার সর্বোচ্চ পরিমাণ শক্তি। অসীমে যখন চলে যায় তার শক্তি হয় 0, 0 হলো তার সর্বোচ্চ পরিমাণ শক্তি, এবং সর্বোচ্চ পরিমাণ শক্তি 0 এর অর্থ হলো সে ইলেকট্রন থেকে ঋণমুক্ত হয়েছে। অর্থাৎ তখন সে ইলেকট্রনের কাছে তার কোনো দেনা নাই এবং সে পুরোপুরি এই পরমাণু অর্থাৎ নিউক্লিয়াস থেকে সে বিচ্ছিন্ন হয়ে যাবে। এর থেকে আমরা বলতে পারি ইলেকট্রন পরমাণুতে আবদ্ধ, কারণ ইলেকট্রন এর শক্তি সবসময় ঋণাত্মক। এই ঋণাত্মক শক্তি থাকার কারণে তার মানে সেই নিউক্লিয়াস থেকে শক্তি ধার নেওয়ার কারণে সেই ঋণাত্মক শক্তি অর্জন করে, বিভব শক্তি অর্জন করে। এ কারণে তার শক্তি সবসময় ঋণাত্মক হয়। এই কারণে আমরা বলতে পারি যে ইলেকট্রন পরমাণুতে সবসময় আবদ্ধ থাকে। যদি আবদ্ধ না থাকে তাহলে সেটা আয়নে পরিণত হয়ে যায়। পরবর্তীতে আমরা এটা দেখব। আচ্ছা, এই সমীকরণগুলো থেকে যায় যে কোনো মানের শক্তি অনুমোদিত নয়। আমরা যে কোনো মানের শক্তি পাচ্ছি না। যেমন প্রথম কক্ষপথের জন্য পাচ্ছি 13.6 ইলেকট্রন ভোল্ট, দ্বিতীয় কক্ষপথের জন্য আমরা এই শক্তি পাবো -3.4 ইলেকট্রন ভোল্ট। এইভাবে আমরা তৃতীয় কক্ষপথের এই শক্তির মান পাচ্ছি -1.5 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ আমরা যখন পরমাণুতে দেখি যে কোনো শক্তি নাই, শক্তি আছে কত, যারা যেসব ইলেকট্রনের শক্তি -13.6 ইলেকট্রন ভোল্ট তারা প্রথম কক্ষপথে অবস্থান করবে, যেসব ইলেকট্রনের শক্তি -3.4 ইলেকট্রন ভোল্ট তারা দ্বিতীয় কক্ষপথে অবস্থান করবে। এবং যদি কোনো ইলেকট্রনের শক্তি আমার মনে হয় একটু ভুল হয়ে গেছে, আচ্ছা, যদি কোনো ইলেকট্রনের শক্তি -13.6 ইলেকট্রন ভোল্ট এবং -10.2 ইলেকট্রন ভোল্টের মাঝামাঝি হয়, তাহলে হয় সে 13.6 ইলেকট্রন ভোল্ট, হয় সে প্রথম কক্ষপথে অবস্থান করবে অথবা দ্বিতীয় কক্ষপথে অবস্থান করবে। বাট এর মাঝামাঝি কোনো কক্ষপথ নেই যে জায়গায় তারা অবস্থান করতে পারে। এটা বোর্ডের মডেল অনুসারে এই হলো শক্তি স্তরের ধারণা। অর্থাৎ কক্ষপথগুলো চিহ্নায়িত, শক্তি চিহ্নায়িত। আমি বলেছি বাড়ির কাজ হলো হাইড্রোজেন পরমাণু দ্বিতীয় ও তৃতীয় কক্ষপথের শক্তির রাশিমালা নির্ণয়। আমরা কক্ষপথের শক্তির রাশিমালা নির্ণয় করছি, ওখানে n এর মান n = 2 এবং 3 বসিয়ে আমরা শক্তি নির্ণয় করতে পারবো। এবং আমি আরেকটা সমীকরণ বলেছি যে nতম কক্ষপথের শক্তি En = 1/n² × E1। অর্থাৎ প্রথম কক্ষপথের শক্তি যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা দ্বিতীয় এবং তৃতীয় কক্ষপথের শক্তি বের করতে পারবো। আর যদি প্রথম কক্ষপথের শক্তি না দেওয়া থাকে তাহলে আমরা সরাসরি কক্ষপথের শক্তির রাশিমালা বের করেই দিয়েই আমরা দ্বিতীয় এবং তৃতীয় কক্ষপথের শক্তি নির্ণয় করতে হবে। আমরা কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র দিয়ে আমরা যেসব গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো সেই সমস্যাগুলো হলো উদাহরণ 9.3, 9.4, 9.5 এবং অনুশীলনীর 2 এবং 3 নম্বর তপন স্যারের বইয়ের এই ম্যাথগুলা, গাণিতিক সমস্যাগুলো তোমরা করতে পারবে। দ্বিতীয় অংশে চলে যাই। শক্তি। আচ্ছা, আমরা শক্তি স্তরগুলা দেখি। যে আমরা বললাম যে হাইড্রোজেনের পরমাণুতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় কক্ষপথগুলো থাকে, কিভাবে থাকে দেখো। হাইড্রোজেন পরমাণুতে যে প্রথম কক্ষপথ
সেটাকে আমরা ভূমি অবস্থা বলি। এবং এটা হলো দ্বিতীয় কক্ষপথ হাইড্রোজেন পরমাণুতে। এবং প্রথম এবং দ্বিতীয় কক্ষপথের শক্তির ডিফারেন্স কিন্তু অনেক বেশি থাকে। এবং দ্বিতীয়র সাথে তৃতীয় কক্ষপথের শক্তির ডিফারেন্স প্রথম এবং দ্বিতীয় কক্ষপথে যে শক্তি ছিল তার চেয়ে কম থাকে। এভাবে আস্তে আস্তে শক্তির ডিফারেন্স কমতে থাকে এবং এমন একটা যখন অসীমের দিকে চলে যায় তখন শক্তি স্তরগুলো এমনভাবে অবস্থান করে যেন তারা উপরিলিপন করে থাকে, অর্থাৎ একটার সাথে আর একটা মিশে যায়। এখানে আমি দেখাইছি যে যখন প্রথম কক্ষপথে থাকে তখন তার শক্তি থাকে -13.6 ইলেকট্রন, তৃতীয় কক্ষপথে তার শক্তি থাকে। এভাবে আস্তে আস্তে যখন সে ইনফিনিটি এর কক্ষপথের দিকে ধাবিত হয় তখন তার শক্তি হয় 0, যেটা বলছি তার শক্তি সর্বোচ্চ মান। এবং সে নিউক্লিয়াস থেকে কোনো শক্তি ধার করে না এবং সে পরমাণু থেকে পুরোপুরি তখন বিচ্ছিন্ন হয়ে যায় এবং স্বাধীনভাবে বিচরণ করে, অর্থাৎ সেটা তখন আর পরমাণুতে আবদ্ধ থাকে না। পরমাণুতে আবদ্ধ থাকতে হলে ইলেকট্রনকে তাকে ঋণাত্মক মানে থাকতে হবে, ঋণাত্মক একটা শক্তি থাকতে হবে। সেই শক্তি যদি তার থাকে তাহলে সে পরমাণুতে আবদ্ধ থাকবে, তাছাড়া সে পরমাণুতে আবদ্ধ থাকবে না। তোমরা এই জিনিসগুলো একটু দেখে নিও বাসায়, রিডিং পড়লে মোটামুটি বুঝতে পারবে। এগুলো দেখে নিও বাসায়, বইতে দেওয়া আছে সবই। আমি এগুলো আর আলোচনা করব না, আমি পরবর্তী অংশে চলে যাচ্ছি। প্রতিটি শক্তি স্তরকে কোয়ান্টাম সংখ্যা n দ্বারা বৈশিষ্ট্যায়িত করা হয়। আমরা যখন শক্তি স্তরকে আমরা কোয়ান্টাম সংখ্যা দিয়ে n দ্বারা বৈশিষ্ট্যায়িত করি, অর্থাৎ সর্বনিম্ন শক্তি স্তরের জন্য আমরা সর্বনিম্ন যে শক্তি স্তর সেটা হলো n = 1, পরবর্তী স্তরের জন্য n = 2। অর্থাৎ আমরা বলতে পারি যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের চেয়ে দ্বিতীয় কক্ষপথের শক্তি বেশি, কারণ সর্বনিম্ন শক্তি স্তরের জন্য কি n, পরবর্তী স্তরের জন্য। তার মানে প্রথম কক্ষপথের চেয়ে দ্বিতীয় কক্ষপথের শক্তি বেশি, কারণ আমি তো বারবার বলতেছি যে যখন সে ঋণাত্মক মানে ছিল, অর্থাৎ নিউক্লিয়াস থেকে প্রথম কক্ষপথে যখন থাকে তখন বেশি শক্তি ধার করে এবং দ্বিতীয় কক্ষপথে যখন যায় তখন তার কম শক্তি ধার করতে হয়। এই জন্য আমরা বলবো যে প্রথম কক্ষপথের চেয়ে দ্বিতীয় কক্ষপথের শক্তি বেশি এবং ইনফিনিটিভে তার শক্তি হয় সর্বোচ্চ। ইনফিনিটিভে যখন যায় শক্তি স্তরে তখন তার শক্তি হয় সর্বোচ্চ এবং সেই সর্বোচ্চ শক্তির পরিমাণ হলো 0। এবং আমরা যদি প্রথম কক্ষপথ থেকে ইলেকট্রনকে অসীমে নিয়ে যেতে চাই, যেহেতু এখানে তার -13.6 ইলেকট্রন ভোল্ট, নিউক্লিয়াস এই পরিমাণ শক্তি দিয়ে তাকে এখানে রাখে। আমরা যদি বাইরে থেকে +13.6 ইলেকট্রন ভোল্ট শক্তি সরবরাহ করি তাহলে সে শক্তি পেয়ে নিউক্লিয়াসকে পুরোপুরি শক্তি ফেরত দিয়ে সে অসীমে চলে যাবে। অর্থাৎ আমরা +13.6 ইলেকট্রন ভোল্ট শক্তি যদি দেই তাহলে সে আয়নিত হয়ে যায়। অর্থাৎ ভূমি অবস্থা থেকে কোনো হাইড্রোজেন পরমাণুকে আয়নিত করতে, অর্থাৎ অসীমে নিয়ে যাওয়ার জন্য +13.6 ইলেকট্রন ভোল্ট শক্তির প্রয়োজন। আচ্ছা, হাইড্রোজেন পরমাণু হতে বিকীর্ণ শক্তির বা নির্গত ফোটনের কম্পাঙ্ক। তোমরা অষ্টম অধ্যায়ে ফোটন বিষয়ে আরও বিস্তারিত আলোচনায় আছে, এখানে শুধু ফোটন কথাটা আছে। যেহেতু আমি অষ্টম অধ্যায় নয় পরে নবম অধ্যায়ে এসেছি, তোমরা ফোটনটা একটু বুঝে নাও যে ফোটন হলো আলোর কণাকে আমরা ফোটন বলি। আলোর কণা, আলো থেকে যে আলো যখন যায় কোনো জায়গায় তখন প্যাকেট আকারে বের হয়ে যায়। এই প্যাকেটগুলো হলো ফোটনের সমষ্টি এবং এই প্রত্যেকটা প্যাকেটের ভিতরে থাকে অসংখ্য ফোটন এবং এই ফোটনের একটা শক্তি থাকে। এই শক্তিটাকে আমরা প্লাঙ্কের ধ্রুবক এবং আমরা লিখি ফোটনের কম্পাঙ্ক, অর্থাৎ E=hf। অর্থাৎ আমরা কোনো একটা ফোটনের বা কোনো একটা আলোর কণার শক্তি কতটুকু পাবো, আমরা প্লাঙ্কের ধ্রুবক দিয়ে ওই ফোটনের কম্পাঙ্ক গুণ করলে আমরা ওই ফোটনের শক্তিটা পাই। এখন আমরা ধরে নিলাম n2 কোয়ান্টাম সংখ্যার উচ্চ শক্তি স্তর হতে। তাহলে আমি বলে নিয়েছি যে ধরলাম দ্বিতীয় কক্ষপথ হতে n1 কোয়ান্টাম সংখ্যার নিম্নতর শক্তি স্তর ইলেকট্রন যাওয়ার ফলে যখন সে উচ্চ শক্তি স্তরে ছিল নিম্ন শক্তি স্তরে যাবে তখন কি করবে, সে শক্তি ছেড়ে দিবে, কিছু শক্তি রিলিজ হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে। এই নির্গত শক্তিটা আলো হিসেবে বের হয়ে যাবে এবং অর্থাৎ আলো যখন বের হয়ে যায়, আলো ফোটন আকারে বের হয়ে যায়, অর্থাৎ ফোটন আকারে বের হয়ে যাবে। তখন এই নির্গত শক্তির বা নির্গত ফোটনের কম্পাঙ্ক যদি আমরা ধরে নিলাম যে শক্তিটা বের হয়েছে তার কম্পাঙ্ক f, তাহলে আমরা বোরের শিকার্য অনুসারে লিখতে পারি, বলছে যে ওই যে ফোটনটা বের হয়ে গেল
দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসার জন্য যে শক্তিটা বের হয়ে গেল, সেই ফোটনের শক্তিটা হবে এই শক্তি স্তর দুটার শক্তির পার্থক্য সমান। অর্থাৎ এই দুইটা শক্তি স্তরে যে শক্তিটার যা পার্থক্য ছিল, সেই এই কক্ষপথ থেকে এই কক্ষপথে যাওয়ার জন্য তাদের শক্তি স্তরে যে পার্থক্যটা, সেই সমপরিমাণ শক্তিটা বের হয়ে যাবে। অর্থাৎ আমি যদি প্রথম কক্ষপথের শক্তি ধরি, দ্বিতীয় কক্ষপথের শক্তি ধরি -3.4 ইলেকট্রন ভোল্ট বা 10.2 ইলেকট্রন ভোল্ট, এবং প্রথম কক্ষপথের শক্তি ধরি -13.6 ইলেকট্রন ভোল্ট, তাহলে এই শক্তিটা হবে কি? তাহলে কত? -13.6 ইলেকট্রন ভোল্ট মাইনাস, ওখানে প্লাস হয়ে যাবে, ওইটা থেকে ওই কক্ষপথের শক্তিটা বাদ দিয়ে দিতে হবে। অর্থাৎ এই সেপ ফোটনের শক্তি ইকুয়াল টু কক্ষপথের শক্তি স্তরের পার্থক্য। এটা আমরা বুরের শিকার্য অনুযায়ী পাই। তাহলে En2 মাইনাস En1 ডিভাইডেড বাই এইচ। এখন আমরা En2 মানে দ্বিতীয় কক্ষপথের শক্তি, যখন আমরা দ্বিতীয় কক্ষপথের শক্তির কথা বলবো, তখন এটা কি? এটুকু তো শক্তির জন্য কনস্ট্যান্ট। এবং দ্বিতীয় কক্ষপথের জন্য লিখবো N2 স্কোয়ার, কারণ কক্ষপথের বর্গ হয় শক্তি যখন রাশিমালা আমরা বের করেছিলাম। me⁴ এটা আগের মতো সব ইকুয়েশনে এটাই থাকবে। আর প্রথম কক্ষপথের জন্য যেহেতু N1 ধরছি প্রথম কক্ষপথ, নিম্ন শক্তি স্তর এর বর্গ। এই দুইটাকে ক্যালকুলেশন করলে মাইনাসে মাইনাসে প্লাস হবে। এই টার্মটা আমি আগে লিখছি, যদি আগে আসে তাহলে কমন নেওয়ার পরে me⁴ 8 এপসিলন নট এইচ কিউব, সরি এখানে ভুল হয়ে না, হ্যাঁ এইচ নিচে আসবে, এই এইচের স্কোয়ারের সাথে এইচ গুণ হলে এখানে এইচ কিউব হয়ে যাবে, এবং এটা মাইনাস প্লাস হওয়ার কারণে এই টার্মটা আগে চলে আসবে। তাহলে 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। তোমরা যখন অঙ্ক করবা তখন কিন্তু গাণিতিক সমস্যাগুলো সমাধান করবা, তখন এই সূত্র এভাবে খেয়াল রাখার দরকার নেই। তোমরা জাস্ট কোন কক্ষপথ থেকে কোন কক্ষপথে যাচ্ছে সেটাই হিসাব করবা, এবং দুই শক্তি স্তরের শক্তির পার্থক্য বিয়োগ করলেই কম্পাঙ্ক ইকুয়েশনে বসালেই তোমরা এখানে বের করতে পারবা। আচ্ছা, একটি বিকরণের, তাহলে আমরা এটা যে ফোটনটা বের হয়ে যায় এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যাওয়ার জন্য ইলেকট্রন, সেই ইলেকট্রনের এটি কি? সেই শক্তির বা সেই ফোটনের এটা কিন্তু কম্পাঙ্ক, সেই ফোটনের কম্পাঙ্কের রাশিমালা হলো এটা। আচ্ছা, একটি বিকরণের কম্পাউন্ড সংখ্যা হচ্ছে ওই বিকরণের তরঙ্গ দৈর্ঘ্যের বিপরীত সংখ্যা, অর্থাৎ একক দৈর্ঘ্যের তরঙ্গ সংখ্যা। আচ্ছা, আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলতে কি বুঝি? আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলতে বুঝি যে একটি তরঙ্গ একটি পূর্ণকম্পনে একটি পূর্ণকম্পনে যে দূরত্ব অতিক্রম করে সেটা হলো তার তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ আমরা তরঙ্গ দৈর্ঘ্য ধরলাম, একটা তরঙ্গ একটা পূর্ণকম্পনে সে ল্যামডা দূরত্ব অতিক্রম করলো, তাহলে ল্যামডা দূরত্ব অতিক্রম করার জন্য এখানে কম্পন সংখ্যা কয়টা বা তরঙ্গ কয়টা? একটা। তাহলে একক দূরত্ব অতিক্রম করার জন্য কম্পন কয়টা বা তরঙ্গ কয়টা? তাহলে 1/λ, 1/λ এটাই হলো একক দৈর্ঘ্যের কম্পন সংখ্যা। 1/λ এটাই হলো একক দৈর্ঘ্যের, এটাকে আমরা এফ ড্যাশ মানে এফ বার দিতে পারি 1/λ। আমরা জানি তরঙ্গ বেগের সাথে কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক অনুযায়ী c = f λ। তাই ল্যামডা ইকুয়াল আমরা লিখতে পারি ল্যামডা ইকুয়াল বা 1/λ ইকুয়াল f/c, কারণ c = f λ লিখতে পারি আমরা। তাহলে আমরা এখন থেকে ল্যামডা ইকুয়াল আমরা f/c লিখতে পারি। এখানে c হলো আলোর বেগ। তাহলে একক দৈর্ঘ্যে কম্পন সংখ্যা বা তরঙ্গ সংখ্যা f বার ইকুয়াল টু 1/λ ইকুয়াল টু আমরা 1/λ, এখানে আমরা 1/λ, হ্যাঁ ল্যামডা ইকুয়াল আমরা জানি f/c। তো এফ এর মান আমরা ইকুয়েশনে পেয়েছি, সেটা এখানে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিলে শুধু এইটুকুর সাথে তাহলে সি অংশটা গুণ হয়ে গেছে, গুণ হয়ে যাওয়ার পরে আমাদের এই ইকুয়েশনটা তৈরি হয়ে গেছে, শুধু সিটা গুণ হয়ে যাবে, কারণ এফ এর অংশটুকু পুরাটাই, কারণ এফ এখান থেকে বসিয়ে দিয়েছি আমরা, এই সমীকরণে বসিয়েছি। তাহলে এফ এর অংশ বসিলে এখানে শুধু থাকবে সি দিয়ে গুণ করলে me⁴ 8 এপসিলন নট স্কোয়ার এইচ কিউব সি। এটাও আবার একটা কনস্ট্যান্ট, কারণ এখানে সবগুলাই ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যা হওয়ার কারণে এই কনস্ট্যান্টকে আমরা আরেকটা নতুন নাম দিয়েছি, সেটাকে বলি আর, যেটাকে রিডবার্গ ধ্রুবক বলা হয়। তোমরা এই সবগুলা রাশির মান যদি এখানে বসাও তাহলে এই রিডবার্গ ধ্রুবকের মান পাবা 1.097 × 10⁷ পার মিটার। অর্থাৎ এর অর্থ হলো পার মিটার মানে প্রতি মিটারের জন্য এখানে হলো কম্পন সংখ্যা, যেটা এটা হলো রিডবার্গ ধ্রুবক। প্রতি মিটারের কম্পন সংখ্যা কত আছে
ঠিক আছে, প্রতি মিটারের কম্পন সংখ্যা। এটা হলো তার রিডবার্গ ধ্রুবক। বাড়ির কাজ তপন স্যারের বইয়ের উদাহরণ 9.1 এবং অনুশীলনী 1 নাম্বার অঙ্কটা করতে পারবা তোমরা। আমি যে এই ইকুয়েশন দুইটা পড়াইলাম এখানকার পরের ইকুয়েশন, এই ইকুয়েশন এটা দিয়ে এখান থেকে শুরু হবে, এখান থেকে এগুলি ব্যবহার করে এই পর্যন্ত ব্যবহার করে তোমরা তপন স্যারের বইয়ের উদাহরণ 9.1 এবং অনুশীলনীর 1 নাম্বার অঙ্কটি করতে পারবে, গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। আমি আশা করব বাসায় তোমরা এগুলি ভালোভাবে চেষ্টা করবে। যদি ভালোভাবে চেষ্টা করো অবশ্যই বুঝতে পারবে। আমি আজকের ক্লাসের এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।